সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম কনিক্সের অধিবৃত্ত নিয়ে। অধিবৃত্তের প্রথম ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো আমরা আজকে অধিবৃত্তের একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ অধিবৃত্তের অসীম তট এই জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা তোমরা অনেকেই অসীম তট সম্পর্কে হয়তো জানো, অনেক হয়তো জানো না। তো আমরা অসীম তটের সংজ্ঞা দিয়ে শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অধিবৃত্ত দেওয়া হয়েছে। এখানে অধিবৃত্তটির ক্ষেত্রে যে আমরা লাস্ট দিন ডেভেলপ করেছিলাম, অধিবৃত্তটার একটা অসীম সমীকরণ থাকবে। তো সেই সমীকরণটা সাথে পাশাপাশি আমরা কিভাবে একটি অসীম তটের সমীকরণ বের করতে পারি, বা এখানে অসীম তট জিনিসটা কোনটা, এই সকল জিনিস নিয়ে আমরা এখানে কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা অসীম তটের সংজ্ঞায় যদি আসি, অসীম তটের সংজ্ঞায় বলা হচ্ছে কোনো সরলরেখাকে বর্ধিত করলে যদি অধিবৃত্তকে অসীমে ছেদ করে তবে সেই রেখাকে অধিবৃত্তের অসীম তট বলে। আমি আবারও বলতেছি, কোনো সরল রেখাকে বর্ধিত করলে যদি অধিবৃত্তটিকে অসীমে ছেদ করে তবে সেই রেখাকে অধিবৃত্তের অসীম তট বলে। এখানে আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন, যে অধিবৃত্তটিকে যে ছেদ করবে সেই অধিবৃত্তটাকে অবশ্যই কিন্তু তাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা বিন্দুতে ছেদ করতে হবে। অর্থাৎ এখানে অসীমে যে ছেদ করবে এই ছেদবিন্দুটা হচ্ছে একটি, এখানে যে ছেদবিন্দুটি থাকবে এই ছেদবিন্দু হবে একটি। একটি বলার কারণ আছে, ধরলাম আমাদের একটি যে রেখা, সেই রেখাটা একটা রেখা এটা এবং আরেকটা রেখা এটা, এরকম দুটো রেখা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আরেকটি রেখা আমি আমার কলম দিয়ে আঁকার চেষ্টা করি, সেটা আরেকটা রেখা অলমোস্ট এরকম কোন একটা রেখা, অর্থাৎ এই টাইপের কোন একটা রেখা। এখন ঝামেলা যেটা হচ্ছে যে আমাদের এই যে রেখাটা, অর্থাৎ এই রেখা অথবা এই রেখা, এরা যদি পরস্পরকে আমি যদি অসীমের দিকে বর্ধিত করতে থাকি তাহলে একটা সময় না একটা সময় গিয়ে মিলে যাবে, তাহলে এরা নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হচ্ছে। কিন্তু আমি যদি এই রেখাটার কথা চিন্তা করি, এই রেখাটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে অলরেডি মিলেছে। আবার কিন্তু অধিবৃত্ত যেহেতু এদিকে চলতে থাকে, তাহলে এই রেখাটা এবং এই রেখাটা অসীমে গিয়ে আবার আরেকটা জায়গায় মিলিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই নির্দিষ্ট রেখাটা দুইটা বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু আমরা কখনোই এই রেখাটাকে অসীম তট বলবো না, আমরা বলবো এই রেখাকে এবং এই রেখাকে। কজ এই রেখা এবং এই রেখাটা, দুইটা রেখা অধিবৃত্তকে অসীমে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট অধিবৃত্তটা আমরা এখানে দেখিয়েছি, এটার জন্য অসীম তট দুইটা, একটা এইটা একটা অসীম তট এবং এটার জন্য আরেকটা অসীম তট পাবো, সেখানে দুটো অসীম তট। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো সরলরেখাকে বর্ধিত করলে যদি অসীমে ছেদ করে অধিবৃত্তকে, তাহলে সেটাকে বলা হচ্ছে বা সেই রেখাকে বলা হচ্ছে অধিবৃত্তের অসীম তট। তাহলে এবার যদি আমি অধিবৃত্তের অসীম তটের যে সমীকরণ, অবশ্যই এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, একটা সরলরেখা, অবশ্যই এদের একটা নির্দিষ্ট সমীকরণ থাকবে যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে কোনো একটা অধিবৃত্ত অসীম তট কি হবে। এবং অবশ্যই আমাদেরকে এমন কোনো এই অধিবৃত্তের সমীকরণ দ্বয়কে, অধিবৃত্তের সমীকরণ বলতেছি এখানে অসীম তটের সমীকরণ দুটিকে এমন কোনো ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে হবে যাতে সেই ভেরিয়েবলটা এই অধিবৃত্তের একটা প্যারামিটার হিসেবে কাজ করে। লাইক আমরা দেখেছি যে আমাদের যে অধিবৃত্ত সমীকরণটা থাকে, সেই অধিবৃত্তের সমীকরণটা গিয়ে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই টাইপের কোনো একটা সমীকরণ থাকে। তাহলে এই সমীকরণে প্যারামিটার কি কি আছে? এই সমীকরণে প্যারামিটার আছে এ এবং বি। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের যে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা, এদের যে সমীকরণ হবে সেই সমীকরণটাকে এ এবং বি এই দুইটা প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং আমরা জানি অ্যাজ ইউজুয়াল যেটা সমীকরণের জন্য ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটি যথেষ্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হওয়ার জন্য আমাদের যে সরলরেখাটা, আমাদের যে সরলরেখার যে প্যারামিটার অর্থাৎ ঢাল বা স্লোপ এম, এবং আমাদের যে কর্তৃত্ব অংশ অর্থাৎ কাটিং পার্ট যেটা সি, এই দুটো আমাদের প্যারামিটার হিসেবে জানা প্রয়োজন। তাহলে আমাদের অবশ্যই এবং এ এবং সি কে আমাদেরকে এ এবং বি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা যদি অধিবৃত্তটির অসীম তটের সমীকরণ নির্ণয় করতে যাই, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের যে অধিবৃত্তটা ছিল সেই অধিবৃত্তটার সমীকরণ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি নির্দিষ্ট সরলরেখা দেখতে পাচ্ছি, এই সরলরেখাটার সমীকরণ আমরা মনে করলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের জ্যাকোবির সমীকরণ নির্দেশ করে। যদিও আমরা এখানে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ দেখিয়েছি, আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ হয় গিয়ে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এখানে সিটা 0 হওয়ার কথা। কিন্তু আমাদের অধিবৃত্তটা সবসময় যে আলটিমেটলি তার কেন্দ্রটা আমাদের মূল বিন্দুতে হবে তা না। অধিবৃত্তটা কোনো কারণে যদি এই পাশে চলে যায়, আমি যদি কলম দিয়ে দেখানোর চেষ্টা করি, আমাদের অধিবৃত্তটি হয়তো এরকম হতে পারতো যে এখানে এরকমভাবে ছড়িয়ে গেছে, এখান থেকে এদিকে ছড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সেন্টার পয়েন্টটা হতো সেই সেন্টার পয়েন্টটা থাকতো এখানে। তাহলে আমাদের যে অধিবৃত্তটা হতো সেই অধিবৃত্তটা কিন্তু দুঃখিত, আমাদের যে অসীম তটটা হতো সেটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হতো না। তখন কিন্তু আলটিমেটলি সে একটা নির্দিষ্ট পয়েন্টে
আমাদের হচ্ছে ওয়াই অক্ষকে টাচ করতো এবং নির্দিষ্ট একটা পয়েন্টে এক্স অক্ষকেও টাচ করতো। তাহলে সেক্ষেত্রে আমাদের সিটা দরকার ছিল, তার মানে শুধুমাত্র যে আলটিমেটলি আমাদের এই আদর্শ ক্ষেত্রে চিন্তা করে সি ইকুয়াল টু 0 লিখবো বা ওয়াই ইকুয়াল টু এম এক্স নিবো, এটা কিন্তু আমাদের ভাবলে হবে না, আমাদেরকে সম্পূর্ণ ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি জন্য ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন একটা কথা হচ্ছে, যেহেতু এই রেখা এবং এই রেখা, এই দুটি রেখা কখনো না কখনো কোনো না বিন্দুতে ছেদ করবে, আমাদের হচ্ছে অসীমে গিয়ে হোক বা সসীমে কোনোটা বিন্দুতে অবশ্যই ছেদ করবে। তাহলে এই দুটো রেখা যদি ছেদ করে, অর্থাৎ আমাদের অধিবৃত্ত এবং যদি আমাদের নির্দিষ্ট সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই দুই পয়েন্টে ভুজ এবং কোটির মান কমন হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে যদি ওয়াই এর মান দেওয়া আছে, আমি যদি এখানে ওয়াই এর মানটাকে ইনপুট করি, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস সি এর হোল স্কোয়ার ডিভাইড বাই বি এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এমন একটি রেখা আমি পাচ্ছি। তাহলে আমি যদি পরবর্তীতে সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে আমি হচ্ছে পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এম সি এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এই যে সমীকরণ আমরা পাচ্ছি, এই সমীকরণ কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, কজ আমাদের যেখানে এক্স স্কোয়ার রয়েছে, সেই এক্স স্কোয়ারের একটা সহগ রয়েছে নির্দিষ্ট, দেন একটা এক্স আছে, তার একটা সহগ আছে এবং একটা কনস্ট্যান্ট আছে। তাহলে আমি যদি একটু দেখি যে আমার রেখাটা যে দ্বিঘাত সমীকরণ টাইপ আসলো, সেটা হচ্ছে এটাকে আমি মনে মনে যদি এ ধরি, তাহলে এক্স স্কোয়ার যদি বসে যায় তাহলে এক্স স্কোয়ার দেন মাইনাস, তারপরে এই এম সি পর্যন্ত যদি হচ্ছে আমি বি ধরি এবং পর হচ্ছে এক্স বসে গেল, তারপরে মাইনাস এই পুরোটাকে যদি আমি সি ধরি, তাহলে এমন একটা সমীকরণ চলে আসলো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। তো আমরা জানি যে আমাদের দ্বিঘাত সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা ছেদ করবে হচ্ছে অসীমে, অর্থাৎ আমাদের যে এই সরলরেখা এবং হচ্ছে এই সরলরেখা, এটা অসীমে গিয়ে যদি ছেদ করে, তাহলে অসীমের যে আমাদের ভুজ এবং কোটি হবে, সেটা অবশ্যই ইনফিনিটি হবে। যদি তো আমাদের ইনফিনিটিতে ছেদ করতেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ভুজ এবং কোটি হবে এই নির্দিষ্ট সার্টিন অর্থাৎ ছেদ পয়েন্টের, সেই ছেদ পয়েন্টের ভুজ এবং কোটিটা অবশ্যই অসীম হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসীমে ছেদ করলে এর যে মূল সমীকরণের যে মূল এক্স এবং ওয়াই, এই দুটো এক্স এর মান দুইটা, সেই দুটো অবশ্যই অসীম হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো একটা রেখার সমীকরণ যদি এভাবে দেখা থাকে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যে ডিটারমিনেন্ট থাকে, সেই ডিটারমিনেন্টের উপর বেস করে আমাদের মূলগুলো ডিফারেন্ট হয়ে থাকে। কিন্তু যদি এমন হয় যে আমাদের মূলগুলো দুভাই অসীম, যদি মূলগুলো অসীম হয়, যদি মূলগুলো অসীম হয়ে থাকে, মূলগুলো যদি অসীম হয়ে থাকে, তবে আমাদের যে এক্স স্কোয়ারের যে সহগ এ ইকুয়াল টু 0 হবে এবং এক্স এর যে সহগ অর্থাৎ বি ইকুয়াল টু 0 হবে, এই দুটো শর্ত আমাদেরকে ফলো করতে হবে। তাহলে সেটাই দেখা হয়েছে এখানে যে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ 0 হবে, তার মানে এইটুকু অংশ 0 হবে এবং আমাদের যে এইটুকু পোর্শন আমাদের 0 হবে। তাহলে আমরা এখান থেকে দুটো সমীকরণ পাচ্ছি, একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এবং আমাদের এক্সট্রা করে যে পাচ্ছি এক্স এর সহগ, সেই এক্সটা হচ্ছে মাইনাস 2a স্কোয়ার এম সি এক্স ইকুয়াল টু 0। এখন এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এম এবং সি নামক দুটি প্যারামিটার রয়ে গেছে, আমাদের হচ্ছে যে আমাদের যে সরলরেখা দরকার, সেই সরলরেখা সমীকরণ বের করার জন্য আমাদের এম এবং সি এইটুকের মান জানা যথেষ্ট। আমাদের কিন্তু এ বা বি এই দুটা কোনোটারই মান বের করার দরকার নাই, আমাদেরকে বরং এম কে এ এবং বি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে এবং সি কে এ এবং বি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে এবার 4 নাম্বারটাকে সমাধান করে এম এর মানটা বের করতে চাই, তাহলে আমরা পাচ্ছি এম এর মান এম স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ। আমরা এমন একটা ইকুয়েশন পাচ্ছি। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমরা যেহেতু এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ধরেছিলাম, এখানে এমটা ছিল হচ্ছে স্লোপ অফ দ্য অসীম তট। তাহলে আমাদের যে অসীম তট যেটা, সেটা যে স্লোপটা আমাদের হচ্ছে প্লাস মাইনাস দুইটা স্লোপ এসেছে। দুটো স্লোপ কেন এসেছে? কারণ একটা অসীম তট হচ্ছে এটা, যেটা হচ্ছে পজিটিভ স্লোপ বিশিষ্ট, আর একটা অসীম তট হচ্ছে এটা, যেটা হচ্ছে নেগেটিভ স্লোপ বিশিষ্ট। তাহলে আমরা স্লোপ পেয়ে যাবো, কিন্তু স্লোপ পেয়ে যাওয়ার উপায় মানে এরপরের কাজ হচ্ছে আমাদের সি এর মানটা বের করা। তাহলে আমরা কিভাবে সি এর মানটা বের করতে পারি? আমাদের যেহেতু হচ্ছে আমরা 5 নম্বর সমীকরণে পেয়েছিলাম যে মাইনাস 2a স্কোয়ার এম সি এক্স, আমি যদি এখানে লিখি মাইনাস 2m সি স্কোয়ার এক্স এম এ স্কোয়ার এম সি এক্স, সরি, ওয়েট, মাইনাস 2a স্কোয়ার এম সি এক্স। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এ, সেটা কখনোই 0 হইতে পারবে না। আবার আমাদের যে হচ্ছে এম, সেটা মানে আমরা পেয়ে গেছি প্লাস মাইনাস বি বাই এমন কটা মান পেয়ে গেছি। তাহলে যেহেতু এটা ইকুয়াল টু এক্স যেহেতু আমরা লিখতেছি, তার মানে অবশ্যই আমাদেরকে যেহেতু এ এর মানও 0 না, আমাদের যেহেতু হচ্ছে এম এর মানও 0 না, এবং এক্স যেহেতু একটা কনস্ট্যান্ট, দুঃখিত ভেরিয়েবল, তাহলে এই যে সি কনস্ট্যান্টটা, এই সি কনস্ট্যান্টটাকে অবশ্যই 0 হইতে হবে, যেহেতু এই আলটিমেটটাই 0। আমি আবারও বলছি, এখানে যে আমাদের মাইনাস 2a স্কোয়ার এম সি এক্স কথাটা লেখা ছিল ইকুয়াল টু 0 এক্সপ্রেশনটা, এখানে এটা কখনোই কিন্তু 0 না। আবার
আমাদের যে হচ্ছে এম সেটাও কিন্তু আমাদের জিরো না, আবার এক্স এর মান সেটাও কিন্তু আলটিমেটলি আমাদের জিরো না। দ্যাটস ওয়াই আলটিমেটলি হচ্ছে আমাদের সি এর মান সেটাকে অবশ্যই কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের এখানে লেখার চেষ্টা করেছি আমরা পরবর্তীতে, যে আমরা দুঃখিত, আমাদের যে সি ইকুয়াল টু জিরো, যেহেতু এ এর মানও জিরো না এবং এম এর মানও জিরো না, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 2 নম্বর সমীকরণে আমাদের এম এর মান এবং এর মান ইনপুট দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, যা নিম্ন অসীম তলের সমীকরণ নির্দেশ করে। তাহলে তোমাকে যদি বলা হয় যে আমাদের যে অধিবৃত্তটা রয়েছে সেই অধিবৃত্তটা হচ্ছে এমন টাইপের, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই y² / 4 ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এর মান পাচ্ছ হচ্ছে 3 এবং বি এর মান হচ্ছে 2। তাহলে এই যে অধিবৃত্তটা, সেই অধিবৃত্তের অসীম তলের সমীকরণ হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ, বি এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 3 ইন্টু এক্স। তাহলে সেক্ষেত্রে এই রেখাটা হচ্ছে আমাদের যে অসীম তট হবে সেই অসীম তটের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসেরটা এবং এটা হচ্ছে আমাদের মাইনাসেরটা। আশা করি এতটুকু সবার বোঝার কথা। আমরা সামনের দিকে আগাচ্ছি। আর আমাদের যে অধিবৃত্ত, সেই অধিবৃত্তের যে যাবতীয় জিনিসগুলো রয়েছে, যেমন আমাদের কেন্দ্র রয়েছে, বৃহদক্ষ বা আর অক্ষ কিংবা অনুবন্ধী অক্ষ বা ক্ষুদ্রাক্ষ, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, এগুলোর যে মান আমাদের স্পেসিফিক বের করতে হয়, সেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের যে অধিবৃত্তের সমীকরণ আমরা ডেভেলপ করেছিলাম ওখান থেকেই কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই টাইপের টেবিল কেন আমরা দিই? এটার কারণ হচ্ছে আমরা যখন ম্যাথ করি তখন আমাদের হচ্ছে সূত্রগুলো বা আমাদের যে প্যারামিটারগুলো বের করা প্রয়োজন, সেই প্যারামিটারগুলোর যে স্পেসিফিক মানের যে সূত্র, সেটা যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের বের করা খুবই ইজি হয়ে যায় আর কি। তো দ্যাটস ওয়াই আলটিমেট সূত্রগুলো একসাথে করে দাও, যাতে তোমাদের পরবর্তীতে পরীক্ষার আগে দেখেই তোমরা চলে যেতে পারো, যাতে তোমাদের হচ্ছে বেগ পেতে না হয় কোনো কারণে। ওকে, তাহলে আমরা যদি সামনের দিকে আগাই, আমাদের এখানে দুইটা অধিবৃত্ত দেওয়া হয়েছে। একটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের দিকে মুখ করে, আর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের দিকে মুখ করে। এখন এখানে আমাদের বলে রাখা প্রয়োজন যে আমাদের যদি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা অধিবৃত্তকে হতে হয়, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে y² বাই b² এই টার্মটাকে প্লাস হতে হবে এবং x² ডিভাইড বাই a² এই টার্মটাকে মাইনাস হতে হবে, যেটা আলটিমেটলি এখানে লেখা হয়েছে যে y² ডিভাইড বাই b² মাইনাস x² ডিভাইড বাই a² ইকুয়াল টু 1। বাট যেটা এক্স অক্ষ বরাবর সেটা অ্যাজ ইউজুয়াল আমরা যেটাকে ধরে অভ্যস্ত, অর্থাৎ x² ডিভাইড বাই a² মাইনাস y² ডিভাইড বাই b² ইকুয়াল টু 1, এই জিনিসটাই আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কেন্দ্রের স্থানাঙ্ক, উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি 0 0, অর্থাৎ এটা আমাদের কেন্দ্র এবং এই চিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে উভয় ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের 0 0। এবার আমি যদি দেখি এখানে আমাদের যে বৃহদক্ষ ছিল, সেই বৃহদক্ষটা ছিল হচ্ছে যে এইটুকু অংশ হচ্ছে আমাদের বৃহদক্ষ ছিল, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের হচ্ছে এটা বৃহদক্ষ ছিল, এবং আমাদের যে এই বৃহদক্ষের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হবে হচ্ছে 2a এককের সমান, এটা হচ্ছে আমাদের 2a এককের সমান হবে। এবং আমাদের যে ক্ষুদ্রাক্ষ, অর্থাৎ আমি যদি এখানে একটা লম্ব টানি এবং এখানে যদি আমি একটু ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা করি, এখানে আমি যেটা লম্ব টানি এবং এখানে যদি লম্ব টানি, তাহলে সেক্ষেত্রে এই যে পয়েন্ট দুইটা, এই দুটা পয়েন্টের মধ্যের অংশকে বলা হবে আমাদের ক্ষুদ্রাক্ষ বা অনুবন্ধী অক্ষ। আমাদের হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষ আমরা না বলে আমরা সাধারণত হচ্ছে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ বলে থাকি। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই অধিবৃত্তটা, অর্থাৎ এই অধিবৃত্তের জন্য আমাদের হচ্ছে এই বৃহদক্ষের মান হবে 2a এবং আমাদের এই অধিবৃত্তের জন্য আমাদের বৃহদক্ষের মান হবে 2b। ঠিক তেমনি ক্ষুদ্রাক্ষের জন্য হচ্ছে আমাদের 2b উল্টাটা, অর্থাৎ হচ্ছে যখন যদি আমাদের হচ্ছে এটা যদি 2a হয় তাহলে এটা অবশ্যই 2b হবে, আবার আমাদের যদি এইটা 2a হয় তাহলে এটা অবশ্যই 2b হবে। তাই সেটা এখানে লেখা হয়েছে যে অনুবন্ধী অক্ষ বা আলটিমেটলি আর অক্ষের যে দৈর্ঘ্য বা যেটা আমরা জানি সেইটা আমরা এখানে লিখলাম। এবার আমাদের যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমি যদি কলম দিয়ে ডেট করে দেখার চেষ্টা করি, আমাদের যে শীর্ষবিন্দু ছিল সেই শীর্ষবিন্দু ছিল হচ্ছে এখানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এবং আমাদের এখানে শীর্ষবিন্দু হচ্ছে যে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই পয়েন্টটা সাধারণত হয় হচ্ছে a,0 এবং এই পয়েন্টটা হচ্ছে -a,0। আবার এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিন্তু 0,b এবং মাইনাস, মানে y অক্ষের নেগেটিভ দিকে 0,-b। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x অক্ষ বরাবর থাকলে একটা হয় এবং y অক্ষ বরাবর থাকলে আরেকটা হয়। এবার আমরা দেখবো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে +-a,0, অর্থাৎ x অক্ষের ক্ষেত্রে +-a,0 এবং y অক্ষের জন্য হচ্ছে 0,+-be। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে গিয়ে, উপকেন্দ্রিক লম্ব এখানে কোনটা হবে, আমাদের যদি উপকেন্দ্র এটা হয় তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, আবার আমাদের যদি উপকেন্দ্র এটা হয় তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। তাহলে এই দুটো সমীকরণ হচ্ছে কি x +-a এবং y +-be। আর নিয়ামক রেখার সমীকরণটা অ্যাজ ইউজুয়াল, যেটা হচ্ছে যে আমাদের এখানে এই রেখাটা এবং এই রেখাটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে নিয়ামক রেখা, এই রেখা এবং এই রেখা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে নিয়ামক রেখা। তাহলে এই দুটো নিয়ামক রেখার সমীকরণ দেওয়া হয়েছে।
তাহলে এবার আমরা আবার দেখবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমাদের দেখতে পাচ্ছি এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² a যদি এই অধিবৃত্ত হয়, আর 2a² b যদি হচ্ছে আমাদের এই অধিবৃত্ত হয়। উৎকেন্দ্রিকতার মান এখানে অধিবৃত্তের একটু ডিফারেন্স চলে এসেছে, অর্থাৎ আমাদের উপবৃত্তের জন্য ছিল e = √1 - b² / a² অথবা √a² - b² / a² ছিল আমাদের উৎকেন্দ্রিকতার মান। এটা ছিল আমাদের উপবৃত্তের জন্য, এটা ছিল হচ্ছে আমাদের উপবৃত্তের জন্য। তাহলে আমরা এই জন্য হচ্ছে উপবৃত্ত থেকে অধিবৃত্তে ডিফারেন্সটা কোথায়? অধিবৃত্তে হচ্ছে এখানে প্লাস, বাট উপবৃত্তে ছিল হচ্ছে মাইনাস, বাকি সবগুলো ঠিক। এখানে যদি আমরা এটাকে ভেঙে 1 + b² / a² লিখতে পারতাম, ঠিক তেমনি যদি আমাদের অধিবৃত্তটা যদি y অক্ষ বরাবর মুখ করে থাকে তাহলে সেক্ষেত্রে হবে b² + a² / b²। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি শীর্ষ দুটির মধ্যকার দূরত্ব, যেহেতু এটা a,0 এবং এটা হচ্ছে -a,0, তাদের মধ্যকার দূরত্ব হবে 2a, যেটা হচ্ছে কিনা আমাদের বৃহদাক্ষের দৈর্ঘ্য ছিল। এবং আমাদের যদি অন্যটা হয়, অর্থাৎ হচ্ছে আমাদের যে শীর্ষদ্বয় দূরত্ব কিন্তু এখানে হচ্ছে y অক্ষ বরাবর থাকলে কিন্তু y দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ কোটি দ্বারা রিপ্রেজেন্ট করি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের 2b এর সমান, যেটা লেখা হচ্ছে 2b। এবং উপবৃত্তের যে মানে দুইটা উপকেন্দ্র রয়েছে, এই উপকেন্দ্র এবং এই উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a,0 এবং এই উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল -a,0। তাহলে এদের মধ্যকার দূরত্বটা হবে হচ্ছে কি 2a, আর এটা হচ্ছে যদি y অক্ষ বরাবর থাকে তাহলে সেটা হবে হচ্ছে 2be। এবার আমাদের আরকের সমীকরণ হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এখানে y = 0 এবং x = 0। যদি হচ্ছে আমাদের অধিবৃত্তটা x অক্ষ বরাবর থাকে তাহলে সেক্ষেত্রে এটা, এবং y অক্ষ বরাবর থাকলে হচ্ছে এটা। এবং অনুবন্ধী অক্ষের জন্য সেম। তারপর হচ্ছে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা অনুরূপ যে নিয়ামক রেখার দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এখানে a - a দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, আমাদের যে উপকেন্দ্র ছিল সেই উপকেন্দ্রটা ছিল হচ্ছে এটা, এবং অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এই রেখাটা। তাহলে এইটুক যে দূরত্বটা, এই দূরত্বটা নির্দেশ করতেছে হচ্ছে a - a দ্বারা। কারণ আমরা যদি একটু দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে এই রেখা, এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল a, আর এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল হচ্ছে a/e। তাহলে সেক্ষেত্রে ওইটা যদি আমরা করি তাহলে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাবো। ঠিক তেমনি আমাদের এই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে দূরত্বটা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো ইজিলি, অর্থাৎ b - b/e হবে। এবং নিয়ামক দুইটি যদি মধ্যকার দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে 2a/e এবং 2b/e এই সূত্র ইউজ করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী দিন এই যে আমরা চার্টটা দেখলাম 11 পৃষ্ঠার যে চার্টটা, সেই চার্টটা দিয়ে আমরা আমাদের টাইপ ভিত্তিক এক্সাম্পলগুলো করার চেষ্টা করব। তো আরেকটা জিনিস বিশেষভাবে বলে রাখা প্রয়োজন যে আমাদের আমাদের দেশ এবং বিশ্বব্যাপী আর কি করোনা ভাইরাসের যে একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তো তোমরা সবাই সেফ থাকবে। যদি না আলটিমেটলি খুব বেশি আহামরি প্রয়োজন হয় তাহলে কেবলমাত্র স্কুল কলেজ বা অন্য প্রতিষ্ঠানে যেও, কিন্তু এমনিতে হচ্ছে বাসা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এই ভাইরাসটা খুবই মারাত্মক একটা ভাইরাস, এবং হচ্ছে আমাদের সবারই মনে একটা আতঙ্কের সৃষ্টি করতেছে। তো আশা করি সবার জন্য অনেক দোয়া রইলো। তো আমাদের 10 মিনিট স্কুল পরিবারের জন্য অপর ভাইয়ার ক্লাসরুমের যে পরিবারটা আছে সবার জন্য দোয়া করবে, যাতে আমরা এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।